সালটা ছিল 1997। কোস্টারিকার গুয়ানাকাস্তে কনভার্সন এলাকায় হঠাৎ করে এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। কোনো ঘোষণা বা সতর্কতা ছাড়াই কমলার খোসা ভর্তি একটি ট্রাক একের পর এক ঢুকে সংরক্ষিত এলাকায়। অল্প সময়ের মধ্যেই প্রায় 12,000 টন কমলার খোসা সেখানে ফেলে দেওয়া হয়। এই ট্রাকগুলো সাধারণ কোনো কাজে আসেনি। এরা এসেছিল এক অজানা উদ্দেশ্য নিয়ে, আর অসংখ্য ছিল চোখ কপালে ওঠার মতো কিছু ঘটনা। কয়েকশো ট্রাক একটানা আসতে থাকে আর পুরো এলাকাটা ঢেকে ফেলে কমলার খোসা দিয়ে। লেবুর গন্ধ আর বাতাসের পরিবেশটাই পুরো পাল্টে যায়। একসময় এলাকাটা বর্জ্যের বিশাল স্তূপ তৈরি হয়। এই অস্বাভাবিক ঘটনায় আশেপাশের প্রাণীরা দিশেহারা হয়ে পড়ে। পাখিরা মাথার উপর চক্কর দিতে থাকে, কিচিমিচি শব্দে ভরে তার আকাশে, যেন প্রকৃতির বুকে উঠেছে নতুন এক কিছু। কিন্তু এই বিশৃঙ্খলার মাঝে দুজন মানুষ দাঁড়িয়ে সবকিছু খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করছিলেন, কারণ এই কাজগুলো তাদের দুজনের ছিল। তারা দুজন ছিলেন ড্যানিয়েল জানজেন ও উইলি হলেজ। তারা মূলত স্বামী স্ত্রী। অন্যদের চোখে যেখানে এটা ছিল পরিবেশগত বিপর্যয়, তাদের কাছে সেটা ছিল এক সাহসী পরীক্ষা। তারা চেয়েছিল এই এলাকাটার জমি উর্বর করতে। কোস্টারিকায় গবেষণা করতে করতে দেশটির প্রাকৃতিক সৌন্দর্য ও বন্য প্রাণের প্রতি তাদের ভালোবাসা জন্মায়। তার প্রতি তাদের গভীর শ্রদ্ধা হয়ে ওঠে। দেশটি আকারে ছোট হলেও পৃথিবীর প্রায় 6% উদ্ভিদ প্রাণীর জায়গা এটাই। এই অসাধারণ জীববৈচিত্র্য রক্ষা করাই ছিল তাদের লক্ষ্য। জানজেন ও হলওয়েস কেবল কাজের সঙ্গে ছিলেন না, তারা ছিলেন স্বামী স্ত্রী। 1976 সালে তারা প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেন এবং পরে পেনসিলভেনিয়া ইউনিভার্সিটিতে পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক হন। বছরের পর বছর গুয়ানাকাস্টের সরকারি সংরক্ষিত এলাকায় কাজ করতে গিয়ে তারা একটি বড় সমস্যা লক্ষ্য করেন। একসময় যে জমি ঘন অরণ্য ঢাকা ছিল তা ধীরে ধীরে গবাদি পশুর চরণভূমিতে পরিণত হয়। অতিরিক্ত ব্যবহারে সেই জমি শুকিয়ে যায়, পানিহীন হয়ে পড়ে। একদিন সেই জমির দিকে তাকিয়ে তারা ভাবতে শুরু করে, এই মৃত জমিকে কি করা যায়, কি করলে এই জমিটা বাঁচানো যাবে। 1995 সালে ডেল ওরো নামের একটি কোম্পানি সংরক্ষিত বনাঞ্চলের পাশে একটি কমলা লেবুর জুস ও কারখানা করে তোলে। তখন তারা এটি দেখে খুব খুশি হয়ে যায়। কিন্তু জানজেল ও হলের বিষয়টি ভিন্নভাবে দেখেন। তারা বুঝতে পারেন এই কারখানার একটি বড় সমস্যা রয়েছে। জুস বানাতে কমলার লেবুর ভিতরের অংশ ব্যবহার করা হলেও বিপুল পরিমাণ খোসা ফেলে দিতে হয়। কারখানাটি বড় হওয়ায় প্রতিদিন অনেক বর্জ্য জমা হতে থাকে। এই বর্জ্য সরাতে কোম্পানির প্রচুর টাকা খরচ হচ্ছিল। ডাম্পিং এর খরচ, বায়ু দূষণ আর পথলে দুর্গন্ধ, কোনোটাই সাধারণ সমাধান ছিল না। তখন দুই বিজ্ঞানী এক পন্থা অবলম্বন করে। কোম্পানি যদি সংরক্ষণ প্রকল্পের জন্য কিছু জমি দান করে, তাহলে বিনিময়ে নির্দিষ্ট এলাকায় তারা বিনা খরচে কমলার খোসা ফেলতে পারবে। তারা এই প্রস্তাবটা করে কোম্পানিকে। শুনতে অদ্ভুত লাগলেও এই পরিকল্পনা একদিন ফল দিবে। বহু বছরের গবেষণা থেকে তারা জানতেন, গাছ জন্মাতে হলে দরকার পুষ্টিকর মাটি। তারা আবিষ্কার করেন কমলার খোসা পচে গেলে তা এক ধরনের প্রাকৃতিক সার হয়ে যায়। কিন্তু ঠিক যেমন বনে পুড়ে থাকা শুকনা পাতা ধীরে ধীরে মাটিতে মিশে যায়, এই খোসায় থাকে নাইট্রোজেন, পটাশিয়াম ও ফসফরাস। নাইট্রোজেন গাছের বৃদ্ধি ও সৌরজগৎ বজায় সাহায্য করে। তা জানতেন কিছু না করলে এই জমি একদিন পুরোপুরি মরুভূমিতে পরিণত হবে। তাই কোম্পানির জন্য কড়া নিয়ম করা শুরু হয়। শুধু কমলার খোসা ফেলা যাবে, অন্য কোনো কেমিক্যাল নয়। মানে কমলার খোসার সঙ্গে অন্য কিছু ফেলতে তারা পারবে না। নির্দিষ্ট এলাকাও চিহ্নিত করে দেওয়া হয়। ডেল ওরো এসব শর্ত মেনে নেয়, আর শুরু হয় ট্রাকের পর ট্রাক কমলা খোসা ফেলা। প্রায় 1 বছরের মধ্যে 2.5 লক্ষ টনের মতো বর্জ্য জমা হয়, যা প্রায় 2টি ফুটবলের মাঠের সমান। অনেক 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 বর্জ্য সেখানে জমা হয়। চারিদিকে শুধু কমলার খোসা আর দুর্গন্ধ। আশেপাশের মানুষরা নাক ধরে হাঁটতে শুরু করে। তারা বলে, এগুলা কি করছে, কি করছে? কিন্তু বিজ্ঞানীরা, তারা ছিলেন চুপ। তারা একদম সাইলেন্ট প্রক্রিয়ায় ছিল। তারা জানতো এখানে কিছু না কিছু হবে। এর মধ্যেই একটি সমস্যা শুরু হয়। আরেকটি কোম্পানি ছিল। সে কোম্পানি চিন্তা করলো, কিরে ভাই, এই কোম্পানি সমস্ত কিছু ফ্রিতেই করছে, তাদের জায়গা দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের কেন দেওয়া হলো না? কোম্পানিটা ছিল ট্রিকো ফুড মিডিয়ার। তারা একটি প্রচারণা চালানো শুরু করে, টিভিতে দেখানো শুরু করে কমলার খোসায় বিভিন্ন কিছু ক্ষতি হয়। এতে পোকামাকড়
দুর্গন্ধ আরো আরো এক্সট্রা এক্সট্রা ইত্যাদি অনেক কিছু সৃষ্টি হয়। এই প্রচারণায় মানুষ কিন্তু ঘাবড়ে গিয়েছিল। তারা ভয় পেয়ে একসময় তারাও প্রতিবাদ শুরু করে। চাপ বাড়তে বাড়তে বিষয়টি একসময় আদালত পর্যন্ত পৌঁছায়। ততদিনে প্রায় অনেক জমিতে ফেলা হয়েছে, যে বজ্রগুলো ছিল প্রায় 3 হেক্টর জমিতে। এরপর অনেক অনেক জায়গায় তারা বজ্র ফেলা হয়েছিল। এরপর তাদের প্রকল্পটি কোর্ট থেকে বন্ধ করে দেয়। সময় কাটতে থাকে, যুগ পাল্টাতে থাকে, সময় চলতে থাকে, মানুষ সবকিছু ভুলে যায়। যে জমি ছিল, কিছু ছিল না সেখানে, গাছপালা কিছু ছিল না। এরপরে কেটে যায় প্রায় দীর্ঘ 16 বছর। সবাই ভুলে গেছে, সবকিছু ভুলে যায়। এখানে কি হয়েছিল, হঠাৎ একটি ইউনিভার্সিটি, কি গবেষক গবেষক দল, সেই যে তারা কাজগুলা করেছিল তার একটা প্রকল্প খুঁজে পায়। তখন তারা চিন্তা করে আমরা গিয়ে দেখবো সেখানে কি হয়েছে। কিন্তু তারা এসে জায়গাটা চিনতেই পারেনি, কমলার খোসার কোনো চিহ্নই নেই। বরং কমলার খোসার জায়গা, সেখানে ছিল বিস্তল বিস্তল জঙ্গল। তারা খুঁজছিল কি এটা কি সেই জায়গা, আসলে কি সেই জায়গা এটা? অবশেষে তারা খুঁজতে খুঁজতে কোস্টারিকার সেই পুরনো সাইনবোর্ড, কমলা যেখানে ফেলানোর জায়গা ছিল, যেখানে কোম্পানিকে বলা হয়েছিল এই কোম্পানি এইখানে তোমরা বজ্র ফেলবে, সেইখানে এমন কিছু গাছ জন্মেছে যে গাছ এর আগে কেউ দেখেনি। সেখানে বিশাল ডুমুর গাছ, আরো বিরল প্রজাতির প্রায় 24 প্রজাতির গাছ। এর থেকে এটাই বোঝা যায় কারো সর্বনাশ কারো পৌষ মাস। তারা যে চিন্তাটা করেছিল, তার চিন্তাটা 100% কাজ করেছে। তাদের ধন্যবাদ।